আমন্ত্রণ। পুরো বিশ্ব আজ আক্রান্ত ভয়ঙ্কর মহামারীতে। এখন পর্যন্ত বিশ্বে কোভিড-19-এ আক্রান্ত 40,59,000-এরও বেশি মানুষ। মৃতের সংখ্যা প্রায় 2,78,000 ছাড়িয়েছে। আর বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত 13,700 জনেরও বেশি, আর মৃতের সংখ্যা 214। কিন্তু ভয়ঙ্কর এই পরিস্থিতিতে সম্মুখে থেকে যারা মোকাবেলা করছেন সেই সব চিকিৎসক, নার্স, হাসপাতাল কর্মী, পুলিশ, সেনা সদস্য, সাংবাদিক, স্বেচ্ছাসেবকরাই এই যুদ্ধের অগ্রভাগের সৈনিক, আমাদের ফ্রন্টলাইনার্স। তাদের অভিবাদন জানাতেই যমুনা টেলিভিশনের এই আয়োজন ফ্রন্টলাইনার্স। যমুনার এই আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছে আমি মহসিনুল হাকিম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দেবেন বেশ কয়েকজন। তাদের মধ্যে প্রথম আমি পরিচয় করে দিতে চাই মোহাম্মদ শহীদুল্লাহ, পুলিশ সুপার, রাজশাহী। রয়েছেন অধ্যাপক ডাক্তার এম.এ. আজিজ, মহাসচিব, সাচিব। রয়েছেন সিনিয়র সাংবাদিক মুন্নি সাহা, প্রধান নির্বাহী সম্পাদক, এটিএন নিউজ। রয়েছেন মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার, হাটহাজারী, চট্টগ্রাম। এবং রয়েছেন মোহাম্মদ শফি আহমেদ নায়েক, মিডিয়া ও কমিউনিটি সার্ভিস, সিলেট। সবার সাথেই কথা বলবো। আমি শুরুতেই একটু রাজশাহীতে যেতে চাই। মোহাম্মদ শহীদুল্লাহ, পুলিশ সুপার, রাজশাহী। আপনি নিশ্চয়ই ভালো আছেন, পুলিশ সদস্যরা নিশ্চয়ই রাজশাহীর ভালো আছেন। আমি একটু জানতে চাই যে এই পরিস্থিতিতে যেখানে পুলিশ আসলে একদম মারাত্মকভাবে আক্রান্ত, 1000-এরও বেশি পুলিশ আক্রান্ত হয়েছেন এবং 8 জন ইতিমধ্যে মারা গেছেন, রাজশাহীর কি অবস্থা একটু জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে এই করোনা যুদ্ধে অন্যান্য ফ্রন্ট ফাইটার্সের সঙ্গে বাংলাদেশ পুলিশ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে লড়ে যাচ্ছে। বাংলাদেশ পুলিশ করোনা কালে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে ইতিকে নিয়ে 7 জন পুলিশ সদস্য মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন প্রায় 1,500 পুলিশ সদস্য। আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশের আমাদের ইন্সপেক্টর জেনারেল স্যার জনাব বেনজির আহমেদ স্যারের নির্দেশে যারা আক্রান্ত হয়েছেন তাদের সুচিকিৎসা এবং কল্যাণে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বাড়ানো হয়েছে আপনার চিকিৎসা ব্যবস্থা এবং সেবার আয়োজন করা হয়েছে। আপনারা জানেন যে রাজশাহীতে ইতিমধ্যে 17 জন আমাদের আক্রান্ত কোভিড-19 শনাক্ত হয়েছে। সম্ভবত কানেক্টিভিটিতে একটু সমস্যা হচ্ছে। মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের সঙ্গেই থাকুন। আমি একটু যেতে চাই অধ্যাপক ডাক্তার এম.এ. আজিজ, মহাসচিব, সাচিব। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার কথা। আমি একটু জানতে চাচ্ছি যে সুরক্ষা নিয়ে একটি বেশ সংকট গেছে শুরুর দিকে। এই মুহূর্তে চিকিৎসকরা পর্যাপ্ত সুরক্ষা পাচ্ছেন কিনা? অধ্যাপক এম.এ. আজিজের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। তিনি মহাসচিব, সাচিব। তিনি ডাক্তারদের প্রতিনিধি হিসেবে আজকে আমাদের সঙ্গে এসেছেন। সম্ভবত কারিগরি কিছু সমস্যা হচ্ছে। আমি একটু মুন্নি সাহার সঙ্গে কথা বলতে চাচ্ছি। মুন্নি সাহা, প্রধান নির্বাহী সম্পাদক, এটিএন নিউজ। আপনাকে স্বাগত জানাচ্ছি ফ্রন্টলাইনার্স অনুষ্ঠানে। আমরা সবসময় মানুষের কথা বলার চেষ্টা করি। আমাদের ফ্রন্টলাইনার্স যারা এই সময়ে মাঠে রয়েছেন, যারা মানুষকে চিকিৎসা দিচ্ছেন, নানা রকমের সেবা দিচ্ছেন, নিজেরাও আক্রান্ত হচ্ছেন, তারপরও তারা মাঠেই রয়েছেন। তো সেই তালিকায় হয়তো শেষের দিকে সাংবাদিকদের নাম আসে। মুন্নি সাহা, এখন পর্যন্ত 70 জনের বেশি সাংবাদিক কিন্তু আক্রান্ত। 2 জন নিশ্চিতভাবে কোভিড-19 আক্রান্ত হয়ে মারা গেছেন। আরও একজন উপসর্গ নিয়ে মারা গেছেন গতকাল। আমি একটু জানতে চাই যে সাংবাদিকদের সুরক্ষার বিষয়টি কি আমরা নিশ্চিত করেই মাঠে আছি? আমাকে আমরা সুরক্ষার বিষয়টি আমরা আসলে নিশ্চিত করে মাঠে আছি কিনা একটু চাকরি করছি। আসলে সুরক্ষা তো আমাদের নিজেদেরই করতে হয়। আমরা যখন ধরেন হরতাল ব্যবহার করতাম, যখন নাকি 2 দলের একেবারে গোলাগুলি মারামারি, তখন কি আমরা নিজেদের লাইফ জ্যাকেট, হেলমেট বা এগুলো কি আমরা নিজেদের মতন করে ব্যবস্থা করে মাঠে নামিনি? যার প্রথমে সেফটি ফার্স্ট। আর আপনি
জানেন যে আমাদেরকে যখন ট্রেনিং রুমে আমাদেরকে প্রথমে শেখানো হয় ক্যামেরা সেফটি প্রথমে, তারপরে তুমি তোমার করবে। এবং সেখানে এই করোনা সবার জন্য একটু নতুন। মানে আমরা তো আর এমন পরিস্থিতিও করিনি, কারণ এখানে সাংবাদিকরাও তাদের সুরক্ষা নিয়ে যাবে। তবে আমার একটু মানে ব্যক্তিগত অবজারভেশন যেটা হলো যে আমরা সবার সুরক্ষার সঙ্গে সাংবাদিকদের সুরক্ষাটাকে গুলিয়ে ফেলতে পারি। আমার মনে হয় যারা নাকি একদম সম্মুখ দিচ্ছে, অর্থাৎ একেবারে আইসিইউতে বসে তারা সারাক্ষণ রোগীর মধ্যে থেকে যারা care দিচ্ছেন, আর আমরা যারা খবর কিনেছি তাদের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। তারপরেও এই কথা বলা হচ্ছে যে আমরা জানি না কে আক্রান্ত নয়, এবং সেই কারণেই আমরা আমার চিকিৎসক তিনিও N95 মাস্ক পরে যাচ্ছেন, আমাদের রিপোর্টাররাও হয়তো যাচ্ছেন ওইভাবে একটা PPE বা N95 পরে। আমার প্রশ্ন হলো যে আমরা সাংবাদিকরা একটা জিনিস নিশ্চিত করতে পারিনি যে এই কোভিড লিটারেচার আমরা পেয়েছি আক্রান্ত করানোর উপায়টা কি। আপনি যদি আপনার হাত অপরিষ্কার রাখেন, মানে বারবার এক একটা জিনিস ধরেন আর তাহলে কিন্তু আপনি আক্রান্ত হবেন। আর বাতাস ছড়ায় আমরা জানি ড্রপলেটের মাধ্যমে ছড়ায়, সুতরাং ব্যবহারের যে একেবারে বাধ্যবাধকতা, একটা ভালো একটা মাস্ক পরে আপনি আপনার কাছে যাবেন, আপনার যে মাইক্রোফোন একটু সুরক্ষিত রাখবেন, একটু বজায় রেখে করবেন, সেটাই আমি মনে করি যথেষ্ট। এবং এর বাইরে তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে সাংবাদিকরা কেন আক্রান্ত হচ্ছে, সেটা তাদের সাংবাদিকতা করতে গিয়ে আক্রান্ত হচ্ছে, নাকি হাসপাতালে তারা সেই আইসিইউ কোন রোগীকে ধরেছেন, অথবা যেখানে টেস্ট করা হাসপাতালে গিয়ে লাইনে দাঁড়িয়ে পেশেন্ট এর উপরে হেঁচে দিচ্ছেন, সেগুলো তো আমরা কেউ জানি না, নিশ্চিত নই। কিন্তু এটা একজন সাংবাদিক হই, অসাংবাদিক হই, সাধারণ মানুষ প্রত্যেকেরই এটা কর্তব্য, যে আপনি মাস্ক ব্যবহার করবেন, সুরক্ষিত থাকতে হবে। অযথা নাকে হাত দিবেন না, মুখে হাত দিবেন না, এটা প্রথমত। আর দ্বিতীয়ত পিপিএ দিয়ে যে দূরত্বটা তৈরি করা হচ্ছে, সেই পিপিএটা আসলে আমার মনে হয় যে একেবারে স্পেশালি যারা আইসিইউর ভিতরে যে চিকিৎসা করছেন, প্রতি মুহূর্তে রোগীদেরকে টাচ করছেন, অন্য মানুষকে টাচ করছেন, তাদের জন্য পিপি সেটা সুরক্ষা সুরক্ষা যে তাদের ব্যবস্থাপনা, সেটা তারা নিয়ে নিতে পারে। ধন্যবাদ, ধন্যবাদ মনীষা, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমরা একটুখানি সিলেটে যেতে চাচ্ছি। সিলেটে রয়েছেন আরেকজন ফ্রন্ট লাইনার্স, তিনি নায়েক মিডিয়া ও কমিউনিটি সার্ভিস, সিলেট মেট্রোপলিটন পুলিশ, মোহাম্মদ শফি আহমেদ। আপনাকেও স্বাগত জানাচ্ছি শফি আহমেদ, এবং আমি একটু জানতে চাই যে আপনি আপনার নির্ধারিত কাজের বাইরেও বাড়তি কিছু কাজ করছেন ব্যক্তিগতভাবে মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়ার, একটু সেই গল্পটি শুনতে চাই। আসসালামু আলাইকুম। আমি আসলে দীর্ঘদিন যাবত এই লকডাউন অবস্থার পরবর্তীকাল থেকে আমি 26শে মার্চ থেকে আমরা এই কার্যক্রম শুরু করার পর থেকে আমরা এটা এই যে আবার কয়েকটা ফ্রেন্ড সার্কেল মিলে প্রথমে করি, পরে এইটার ফ্রেন্ড সার্কেলদের সাথে এক হয়ে করা সম্ভব হয় নাই। আমি একাই আমার ফ্যামিলির সহযোগিতা এবং আমার বন্ধু বান্ধবের সহযোগিতায় টাকা সংগ্রহ করি এবং মধ্যবিত্ত ফ্যামিলি, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির কাছে আমি খাবার পৌঁছে দিই, তাদের বাসায় বাসায় রাতের আধারে, কখনো দিনে কখনো রাতে। বিশেষ করে আমি এই জিনিসটা চিন্তা করলাম যে মানুষের এই খাবার যেগুলো দিতে হয় মানুষের ঘরে অনেক মধ্যবিত্ত ফ্যামিলিকে, তখন ওনারা তো হাত পেতে নিতে পারে, ভালো হয় এবং ওনাদেরও একটি বিরতি নিতে হচ্ছে, আমাদের কিছু কারিগরি ত্রুটি হচ্ছে, আমরা আবারও ফিরবো একটি বিরতি নিয়ে, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ ফ্রন্ট লাইনার্সে। আপনারা জানেন যে আমাদের এই দুর্যোগের মধ্যে যারা সম্মুখে থেকে মানুষের জন্য কাজ করছেন, তাদেরকে
উৎসর্গ করে তাদেরকে অভিবাদন জানানোর জন্য আমাদের এই আয়োজন যমুনা টেলিভিশনের। আমরা বিরতির আগে কথা বলছিলাম বাংলাদেশ পুলিশের একজন সদস্য মোহাম্মদ শফি আহমেদ, তিনি তার দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগতভাবেও মানুষকে সহযোগিতা করছেন। তার বন্ধু সহ সহকর্মী সহ অনেকে মিলে তারা মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন। আপনাকে অভিবাদন জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু চলে যেতে চাই পুলিশ সুপার রাজশাহী মোহাম্মদ শহীদুল্লাহর কাছে। আপনার কাছে একটু জানতে চাই যে আপনি এর আগে বলছিলেন আমরা একটু শুনতে সমস্যা হচ্ছিল, এখন আবার একটু পরিষ্কারভাবে জানতে চাই যে কোন পদ্ধতিতে আসলে আপনারা সংক্রমণের বিষয়টি মোটামুটি নিয়ন্ত্রণে রেখেছেন। আমরা জানি যে আপনি একটি আলাদা টিম তৈরি করেছিলেন যারা এই করোনা সার্ভিসটা দিবেন, এই বিষয়টি একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। আমি যেটা প্রথম শুরু করতেছিলাম জি। এবং যান্ত্রিক ত্রুটির জন্য হয়তো আমাকে শুনতে পাননি বলে আমি দুঃখিত। তো করোনা যুদ্ধে মানুষের সুরক্ষা নিশ্চিত করতে লড়ে যাচ্ছে অন্যান্য ফ্রন্ট ফাইটারদের সঙ্গে বাংলাদেশ পুলিশ। আপনারা জানেন যে এই করোনা কালে এই মানুষের এই জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে আমাদের আজকে একজন নিয়ে এই 7 জন পুলিশ সদস্য ইতিমধ্যে মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন 1500 অধিক। আপনারা জানেন যে আমাদের বর্তমান আইজিপি স্যার কিছু প্রাগমেটিক পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে কমিটি করে দিয়েছেন, এলাকা ভিত্তিক কমিটি আছে, যেমন আর প্রত্যেকটা ইউনিটেই কমিটি করা আছে। কমিটিগুলি যারা আইসোলেশনে আছে, যারা চিকিৎসাধীন আছেন এবং অন্যান্য যারা যেখানে কোয়ারেন্টাইনে আছেন সেই সমস্ত আমাদের অফিসার ফোর্স ওনাদের চিকিৎসার খোঁজ খবর নেবেন এবং তাদের সুচিকিৎসা ভালো কিভাবে চিকিৎসা করা যায় সেই বিষয়গুলি খোঁজ খবর নিচ্ছেন। মাঠ লেভেলে যে বিষয়টা আমি আপনাদেরকে জানাতে চাই যে আমরা সাধারণত রাজশাহীতে 3টি বিষয়কে সামনে রেখে আমি আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। সে 3টি বিষয় হলো, এক নম্বর হলো সচেতনতা, সুরক্ষা এবং সুচিকিৎসা। সচেতনতার বিষয়টা যদি বলেন আমাকে, আমরা প্রথমেই আমাদের ফোর্স অফিসার সহ এলাকার জনগণকে আমরা সচেতন করতেছি যে প্রথম থেকেই যে করোনার বিষয়ে তাদেরকে সচেতন করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে, মসজিদের মাধ্যমে মসজিদে প্রচারণা করা হচ্ছে, জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রচারণা করে যাচ্ছি এবং সুরক্ষা সামগ্রী বিতরণ করতেছি। মানুষকে হাত ধুতে হবে, মাস্ক ব্যবহার করতে, বাইরে গেলে যাতে মাস্ক ব্যবহার করে, এই বিষয়গুলি আমরা জনগণকে বোঝাচ্ছি, আমাদের ফোর্সদের বোঝাচ্ছি, সবাইকে যাতে আমরা এই বিষয়ে সুরক্ষার বিষয়গুলি মেনে চলি। আরেকটা যে বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনারা জানেন আমি পূর্বেই বলেছিলাম যে আমাদের একজন পুলিশ সদস্য ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছে রাজশাহী জেলায়। তো আমরা সুচিকিৎসার ব্যবস্থা করেছি। আমাদের ফোর্স অফিসার যারাই আক্রান্ত হবেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা আমাদের আছে। আমাদের রাজারবাগে আমাদের যে হাসপাতাল আছে সেটাও আমাদের অত্যন্ত কাঠামোগত দিক থেকে যদি চিন্তা করেন এবং অন্যান্য সুযোগ সুবিধার দিক থেকে যদি চিন্তা করেন, একটা অত্যন্ত উন্নত মানের একটা হাসপাতাল হিসেবে বর্তমানে আমাদের চিকিৎসা সেবায় বাংলাদেশ পুলিশকে সহযোগিতা করে যাচ্ছে, সেবা দিয়ে যাচ্ছে। এছাড়াও জানেন যে 250 শয্যার একটি হাসপাতাল আমাদের আইজিপি স্যার গত 2-3 দিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতায় এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের বদান্যতায় আমাদের আইজিপি স্যার একটা অনেক বড় একটা কাজ করেছেন আমাদের মাঠ লেভেলে পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা করার জন্য, যে হাসপাতালটা আমাদের জন্য মাসের জন্য ভাড়া নিয়েছেন যাতে আমাদের ফোর্স অফিসার যারা আক্রান্ত হবে যারা মাঠে কাজ করছেন তাদের মনোবল যাতে থাকে। আমি আবার ফিরবো আপনার কাছে মোহাম্মদ শহীদুল্লাহ। এই মনোবলের বিষয়টি কোন পর্যায়ে আছে, কিভাবে সেটি ধরে রেখেছেন আপনারা এবং দায়িত্ব পালন করে যাচ্ছেন সেই বিষয়ে আপনার কাছে আবার জানতে চাইবো। আমি একটুখানি এর মাঝে মুন্নি সাহাকে একটু বলে রাখতে চাই যে আপনি চাইলে যে কারো কাছে, আমাদের যারা অতিথি রয়েছেন তাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন, কিছু জানতে চাওয়ার থাকলে সেটিও করতে পারেন। আমি একটু চলে যেতে চাই অধ্যাপক ডাক্তার এম এ আজিজ, সুরক্ষার বিষয়টি কি আগের চেয়েও ভালো কিনা? ধন্যবাদ আপনাকে। দেখুন, এই চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার ব্যাপারে প্রথম দিকে সমস্যা ছিল, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এখন সুরক্ষা সামগ্রী পর্যাপ্ত আছে। প্রায় প্রত্যেক দিন 50 থেকে 60,000 70,000 পিপি লাগছে, কিন্তু এখন আমার মনে হয় আরো এটার দরকার, পর্যাপ্ত থাকা দরকার, ভবিষ্যতে আরো বেশি লাগতে পারে পার ডে। কিন্তু এখন যেটা প্রশ্ন আসে মাঝে মধ্যে পিপির মান নিয়ে প্রশ্ন আসে। আমার মনে হয় যে এই যে স্বাস্থ্যকর্মীরা চিকিৎসকরা এফেক্টেড হচ্ছে, এটা 2-3টে কারণ থাকতে পারে। একটি হলো পিপির মান, এবং এই পিপিটা ঠিক মতো
সবাই পড়তে পারে কিনা, কারণ অনেকটা লম্বা সময় রাখতে হয় সেখানে, খাওয়া কিংবা চা খাওয়া কিংবা বাথরুমে যাওয়া খোলা, এই সমস্ত ক্ষেত্রেও টেকনিক্যাল ইররের জন্য হতে পারে। আরেকটা হলো জনসাধারণ, অনেকে রুগীরা আছে যারা নিজেদের তথ্য গোপন রাখে, অনেকে এফেক্টেড তারা গোপন রাখে, এবং সেই কারণেই আমার মনে হয় চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা বেশিরভাগ এফেক্টেড হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে সমস্ত নন কোভিড হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা বেশিভাবে এফেক্টেড হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে আমরা এই মুহূর্তে ঢাকা শহরে এবং বাইরেও প্রত্যেকটা ডিস্ট্রিক্ট বিভাগীয় শহরে কোভিড হাসপাতাল আছে। আমার কাছে মনে হয় এখন এই মুহূর্তে বিশ্বের অনেক দেশেও একটা পর্যায়ে এসে কিন্তু নন কোভিড কোভিড আলাদা করা হয় না। এতে করে হয় কি, জি রুগীরা অনেকে সাফার করে, রুগীরা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল অনেকে গেলে বলে যে না, আপনার কোভিড পরীক্ষা করতে হবে, তারপরে ভর্তি করব। আমার মনে হয় এখন প্রত্যেকটা হাসপাতালেই কোভিড নন কোভিড একই সাথে চালানোর মনে হয় সময় এসেছে। জি তাহলে চিকিৎসকদের সুবিধা এবং যারা রুগী তাদেরকেও সুবিধা হয়। আমার মনে হয় এই মুহূর্তে জি এই হাসপাতালগুলোতে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। এই বিষয়টি নিয়ে আলোচনা ডক্টর এম এ আজিজ, যেটি হচ্ছে যে হাসপাতালগুলোতে রেড জোন, অরেঞ্জ জোন এবং সবুজ জোন আসলে নির্ধারণ করে কাজ করার। আপনার কাছে ফিরবো, আবার একটু চলে যেতে চাই হাটহাজারীতে। সেখানে রয়েছেন মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার, হাটহাজারী। একটু জানতে চাই এবং কিছু জানাতেও চাই যে মোহাম্মদ রুহুল আমিন আসলে কি কাজটি করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অনেক কাজ তার, যেটি হচ্ছে যে এমনিতে সব রকমের কাজের পাশাপাশি এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ হচ্ছে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছানোর যে বিষয়টি, সেটিও দেখভাল করা। পাশাপাশি আপনি আরও কিছু কাজ করছেন, একটু জানতে চাই। ধন্যবাদ। আসলে আপনাদেরকে বলতে চাই যে আমরা যারা মাঠ প্রশাসনে কাজ করছি, মাঠ প্রশাসনের আমার অন্যান্য যারা সহকর্মী আছেন তাদের মতোই বা তাদের কাছাকাছি বা তাদেরকে অনুসরণ বা অনুকরণ করে আমরা চেষ্টা করছি অন্যান্য সকল পেশার সাথে সমন্বয় করে কাজ করার জন্য। আমরা কোয়ারেন্টাইন নিশ্চিত করা, তারপর সামাজিক দূরত্ব নিশ্চিত করা, পাশাপাশি আপনার ত্রাণ বিতরণ, এর পাশাপাশি আমরা চেষ্টা করছি কিছু সুরক্ষামূলক কাজ করার জন্য। যেটা আমি বলতে চাই যে আমাদের সরকারি যে বরাদ্দ আমরা পাচ্ছি ত্রাণ হিসাবে, এই চালের সাথে আমরা কিছু নগদ অর্থ পাচ্ছি। আমরা চেষ্টা করছি নগদ অর্থ দিয়ে আপনার খাদ্য উৎপাদন নির্বিচ্ছিন্নকরণ এবং প্লাস হচ্ছে কৃষকদের উৎসাহ প্রদানের জন্য আমরা চেষ্টা করছি চালের সাথে কৃষকের মাঠে গিয়ে কৃষকের কাছ থেকে সবজি কিনে ত্রাণের সাথে চালের সাথে সবজি যোগ করে ত্রাণ দেওয়া। এতে কয়েকটা কাজ হয়েছে। সেটা হচ্ছে কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে। করোনা ভাইরাস কিংবা লকডাউনের কারণে তার পণ্য পরিবহন বা পণ্য বিক্রিতে তার কোনো সমস্যা যাতে না হয়, প্লাস তিনি যাতে মনে না করেন তার সবজি খেতেই নষ্ট হয়ে যাবে, তিনি মূল্য পাচ্ছেন না। এই বিষয়গুলো আমরা খুব গুরুত্ব সহকারে নিয়েছি। আপনারা জানেন যে হাটহাজারী উপজেলায় যেই সবজি উৎপাদন হতো তার একটা উল্লেখযোগ্য অংশ চলে যেত চট্টগ্রাম মহানগরে, এবং যোগাযোগের মাধ্যম ছিল ট্রেন। কিন্তু সেই ট্রেনটা বন্ধ হয়ে যাওয়াতে এই ট্রান্সপোর্টেশনের সমস্যা হচ্ছিল। যেন আমরা চিন্তা করেছি যে আমরা যদি সরকারি বরাদ্দের সাথে চালের সাথে আমরা টাকা পাচ্ছি, এই টাকা দিয়ে আমরা সরাসরি মাঠে চলে যাব, ওখান থেকে প্রত্যেক ইউনিয়ন তার নিজ নিজ ইউনিয়নে উৎপাদিত সবজি কৃষকের কাছ থেকে কিনে চালের সাথে সবজি যোগ করে ত্রাণ হিসাবে দিবে। এতে কয়েকটা কাজ হয়েছে, কৃষক উৎসাহ পাচ্ছে এবং কৃষক ভরসা পাচ্ছে এবং কৃষক নিশ্চয়তা পাচ্ছে যে তার সবজি কেনার জন্য প্রশাসন প্রস্তুত আছে। সরকারি বরাদ্দ এলেই তার ত্রাণ কিনে নিচ্ছে, এবং আমরা এই পর্যন্ত প্রায় 6.5 টন সবজি কিনেছি এবং প্রায় 3300 লোককে চালের সাথে সবজি ত্রাণ হিসেবে দিয়েছি। অর্থাৎ আমরা দারুণ উদ্যোগ, এবং আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রুহুল আমিন। এবং আমি বলতে চাই সেটি হচ্ছে যে আপনার এই উদ্যোগটি নিশ্চয়ই অনুকরণীয় হবে। অন্যান্য জায়গাতেও যদি এভাবে যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন তারা যদি এভাবে সবজি, কৃষকের উৎপাদিত সবজি মানে ত্রাণের সঙ্গে সঙ্গে দেন, সেক্ষেত্রে আসলে দুপক্ষই উপকৃত হবে। মুন্নিশা, আপনার কি কোনো প্রশ্ন আছে আমাদের পুলিশ কর্মকর্তা, রাজশাহীর এসপি অথবা সচিব, মহাসচিব ডক্টর এম এ আজিজের কাছে? মুন্নিশা, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি আমার কথা? যাই হোক, আমি আবার ফিরে যেতে চাই মোহাম্মদ শহীদুল্লাহ, পুলিশ সুপার, রাজশাহী। আপনার কাছে জানতে চাই আমি, সেটি হচ্ছে যে মনোবল কিভাবে ধরে রেখেছেন আপনার বাংলাদেশ পুলিশের সদস্যদের মনোবল কোন পর্যায়ে রয়েছে, এবং এখন যে পরিস্থিতি, এই যে মানুষের চলাফেরা সীমিত করার ক্ষেত্রে, শারীরিক দূরত্ব নিশ্চিতের ক্ষেত্রে যে কাজটি, দুরূহ কাজ, সেই কাজটি করছেন কি করে?
জি, ধন্যবাদ আপনাকে আবারও। আমরা আপনাকে প্রথমে বলেছি যে আমরা তিনটি বিষয়কে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি: সচেতনতা, সুরক্ষা এবং সুচিকিৎসা। এর পাশাপাশি আমরা যে কাজগুলি করে যাচ্ছি সেটা হলো শ্রমজীবী মানুষকে সহযোগিতা করা, দূরত্ব বজায় রেখে বাজার চালু রাখা, সুরক্ষা সামগ্রী বিতরণ করা, চিকিৎসা না পাওয়া লোককে চিকিৎসার ব্যবস্থা করা, ঘরে থাকা মানুষের কাছে খাবার পৌঁছানো পর্যন্ত আমরা করে যাচ্ছি। এবং কোয়ারেন্টাইনে অনেকে দেখা যায় যে কোভিড-19 সে পজিটিভ কিন্তু সে পালিয়ে গেছে, তাকে খুঁজে পর্যন্ত আমাদের বাইর করতে হচ্ছে। এবং লকডাউন এলাকায় দেখা গেছে যে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা এটা অনেক কঠিন কাজ, তারপরে এই দুরূহ কাজটি আমরা করে যাচ্ছি মানুষকে বুঝিয়ে, মানুষকে এর ভয়াবহতা বুঝিয়ে এর বিষয়ে সচেতন করে। আপনারা জানেন যে রাজশাহী একটা কৃষিভিত্তিক এলাকা, এই জায়গায় প্রচুর শাকসবজি হয় এবং বাগমারাতে প্রচুর মাছের চাষ হয় এবং মোহনপুর এবং দুর্গাপুরে প্রচুর পানের আবাদ হয়। তো আমাদের এই শ্রমজীবী, বিশেষ করে এই ক্ষুদ্র যারা চাষি আছে, জি। যারা পান রপ্তানি করে ঢাকা, মাছ রপ্তানি করে ঢাকা, তাদেরকে আমাদের বিশেষভাবে সহযোগিতার মাধ্যমে আমরা তাদেরকে এই রপ্তানি কাজেও সহযোগিতা করতেছি। একটা বিষয় আপনাকে শুধু বলতে চাই যে করোনা মৃত ব্যক্তিকেও অনেক সময় দেখা যাচ্ছে যে তার আত্মীয় স্বজন বা তার নিকট আত্মীয়রা সে ফেলে রেখে পালিয়ে যাচ্ছে, সে সময় পুলিশ তাদেরকে দাফন কাফন থেকে শুরু করে সৎকারের কাজেও এগিয়ে যাচ্ছে। আমাদের একটা বিশেষ টিম করেছি রাজশাহীতে, আমরা এটাকে করোনা রেসপন্স টিম হিসেবে আমরা কাজ করতেছি। এই বিশেষ টিমের দায়িত্ব হলো করোনা আক্রান্ত যে ব্যক্তি ঢাকা থেকে বা রাজশাহীতে এসে বা নারায়ণগঞ্জ থেকে এসে করোনায় আক্রান্ত হয়েছেন, তার বাড়ি লকডাউন করার ক্ষেত্রে এবং করোনা আক্রান্ত এলাকায় বিভিন্ন ধরনের খাবার সামগ্রী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের এই টিমটা কাজ করে যাচ্ছে। এই টিমের আমাদের বৈশিষ্ট্য হলো এখানে আমাদের চিকিৎসা সুরক্ষার সামগ্রী অত্যন্ত কঠোরভাবে মেনটেন করে আমরা করোনা আক্রান্ত লোকদেরকে সেবা দিয়ে যাচ্ছি, তাদেরকে খাবার দিয়ে যাচ্ছি, তাদেরকে সুরক্ষার সামগ্রীর বিষয়ে সচেতন করছি, তাদেরকে ওষুধপত্র দেওয়ার জন্য সহযোগিতা করে যাচ্ছি। আপনারা জানেন যে বর্তমানে যে অবস্থা আছে, আমাদের 17 জন এই করোনা আক্রান্ত আছে। তো ব্যাপক ভিত্তিতে আমার মনে হয় যে টেস্টের ইয়াটা বাড়ালে কিছু মনে হয় অদূর ভবিষ্যতে এর সংখ্যা বাড়তে পারে। তবে আমাদের বর্তমানে যে পরিপ্রেক্ষিতে 10 তারিখের পরে হয়তো লোক চলাচল বা ঈদের সময়ে কেনাকাটার জন্য লোকজনের পরে লক্ষ্য রেখেও আমরা আমাদের সাজিয়েছি, কাজ করে যাচ্ছি। এখানে আমাদের চেকপোস্ট ভালোভাবে কাজ করতেছি যাতে লোকজন অন্য দিক থেকে এসে ব্যাপক লোক চলাচলের মাধ্যমে এলাকা কন্টামিনেট না করতে পারে, সে বিষয়ে আমরা কিন্তু সচেতন আছি। এবং আমাদের সর্বোপরি যে বিষয়টা আমরা জনগণকে বোঝাচ্ছি যে আপনারা সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করবেন, সামাজিক দূরত্ব মেনটেন করে আপনারা আরো ব্যবসা বাণিজ্য যেগুলো আছে সেগুলো মানুষের চলাচল করার চেষ্টা করতেছি। অনেক ধন্যবাদ আপনাকে মোহাম্মদ শহীদুল্লাহ। আমি একটু মুন্নী শাহের কাছে একটু যেতে চাই, তবে মুন্নী শাহের কাছে প্রশ্নটি রেখে উত্তরটি একটু পরে নিব। যেটি হচ্ছে যে জানতে চাই সেটি হচ্ছে যে এই পর্যায়ে এসে এখনও যদি আমরা বলি যে আমাদের যে সুরক্ষা সরঞ্জাম সেগুলোর মান নিয়ে যদি প্রশ্ন ওঠে, সেক্ষেত্রে আসলে কোন জায়গায় ঘাটতিগুলো হতে পারে সেই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাইব। তবে একটি বিরতি নিতে হচ্ছে আমাকে, বিরতির পর আবারও আসছি ফ্রন্টলাইনার্সে। আবারও আমন্ত্রণ ফ্রন্টলাইনার্সে। আমি এই মুহূর্তে একটু যেতে চাই মুন্নী সাহা। মুন্নী সাহা, কি আপনি আমার কাছে আমাদের কথা শুনতে পাচ্ছেন? একটু বোঝার চেষ্টা করি যে আমরা সংযুক্ত আছে কিনা। মুন্নী সাহা, শুনতে পাচ্ছেন আমার কথা? জি, আমরা আবারও যুক্ত হলে তার কাছে ফিরবো। আমি একটু যেতে চাই অধ্যাপক ডাক্তার এম এ আজিজ। আমি একটি প্রসঙ্গে বলতে চাই যে আমরা যারা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন কোভিড আক্রান্ত রোগীরা, তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছি, তাদেরকে অভিবাদন জানাচ্ছি। ঠিক সেরকম সুচিকিৎসা কি যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা পাচ্ছেন? আশা করি অবশ্যই তারা কোভিড হাসপাতালগুলোতে যারা ছুটি নিয়ে যাচ্ছেন তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে বাড়ি যাওয়ার পথে, এবং সবাই খুশি, এবং অনেকের সাক্ষাৎকারও আমরা শুনেছি তারা চিকিৎসা সেবায় হ্যাপি। আমার মনে হয় যে প্রথম দিকে আমাদের চিকিৎসার
ক্ষেত্রে কিছু সমস্যা ছিল, কিন্তু এই মুহূর্তে যে কোভিড হাসপাতালগুলো, যেমন মুগদা হাসপাতালগুলা ডেডিকেটেড হাসপাতাল, এটা একদম স্বয়ংসম্পূর্ণ হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে সব প্রায়োরিটি চিকিৎসকরা আছে। এখানে আমার মনে হয় খুব ভালো চিকিৎসা হচ্ছে বলে আমি মনে করি। কিছু কিছু অভিযোগ শুনতে পাই আমরা, যারা চিকিৎসা নিচ্ছেন তারা অভিযোগ করেন যে ডাক্তারকে পান না, অথবা ঠিক সুচিকিৎসা বলতে যেটা বোঝায় সেটা নিয়ে কিছুটা ঘাটতি আছে বলে অভিযোগ করেন। অনেক জায়গায় অক্সিজেনের ঘাটতির কথা শোনা যায়। এই সমস্যাগুলো কি রয়েছে? কিছু কিছু সমস্যা তো সবসময় থাকে, নর্মাল সময়েও ছিল, এখনো আছে, থাকবেই। কিন্তু এই মুগদা হাসপাতালের আপনারা জানেন, গতকালকে একটা অভিযোগ ছিল একজনের, পরবর্তী সময় সেই কিন্তু আবার যে বলেছে যে না, এটা ঠিক না, আমরা সে প্রকৃত অবস্থাও পরে জানিয়েছে। আর অক্সিজেনের ব্যাপারটা যেটা বললেন, যে সমস্ত হাসপাতালগুলো সেন্ট্রাল অক্সিজেন কানেকশন আছে সেগুলো তো কোনো সমস্যা হচ্ছে না। যেগুলোতে সেন্ট্রাল অক্সিজেন কানেকশন নাই, সিলিন্ডারের মাধ্যমে চলে, সেই ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আছে, এতে সন্দেহ নাই, কোনো আছে, কিন্তু অক্সিজেনের সাপ্লাই কোনো সমস্যা নাই। জি, ধন্যবাদ। মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার, হাটহাজারী, চট্টগ্রাম। একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার বিষয়টি আসলে কতটা চ্যালেঞ্জের? আপনারা তো দীর্ঘ সময় ধরে শুরু থেকেই কাজ করছেন, সবাই কাজ করছেন। আসলে কি সবার ঘরে বা যার প্রয়োজন তাদের সবার ঘরে কি খাবার পৌঁছানো সম্ভব হচ্ছে? ধন্যবাদ। দেখেন, সবার ঘরে ঘরে খাবার পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আমরা যারা সরকারি কর্মকর্তা আছি, যারা মাঠ প্রশাসনে কাজ করছি, সরকারিভাবে একটা সহায়তা আসছে আর ব্যক্তিগত উদ্যোগে। জি। আমি আপনাদেরকে আমাদের হাটহাজারী উপজেলার পরিসংখ্যান দিয়ে বলতে চাই যে হাটহাজারী উপজেলায় আপনার এই পর্যন্ত আমরা সরকারিভাবে প্রায় 12,400 লোককে খাদ্য সহায়তা দিয়েছি, কিন্তু এর বাইরেও ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রায় 68,000 প্যাকেট খাদ্য সরবরাহ হিসেবে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কিন্তু আমরা উৎসাহিত করেছি যে খাদ্যগুলো যেন কোনোভাবেই কোনো মানে আয়োজন করে বা কোনো মাঠে বা স্কুল প্রাঙ্গণে না করে যতটা সম্ভব বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসার জন্য, এবং যারা স্বেচ্ছাসেবী আছেন তারা কিন্তু এটা করেছেন এবং একটা সফল হয়েছেন। এবং আমাদের সরকারের তরফ থেকে আমরা বলতে চাই যে ইউনিয়ন পর্যায়ে আমরা চেষ্টা করেছি যে ইউনিয়ন পর্যায়ে যারা ওয়ার্ড মেম্বার আছেন তারা একটা সিএনজিতে করে সংশ্লিষ্ট ওয়ার্ডের জন্য খাদ্যগুলো নিয়ে যাবেন এবং চেষ্টা করবেন তারা যেন প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। এক্ষেত্রে দুইটা কাজ আমরা কাজের উপর গুরুত্ব দিয়েছি। সেটা হচ্ছে যে যেন মানুষকে এসে লাইন ধরতে না হয় এবং কোথাও গ্যাদারিং না হয়। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমরা যদি ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে যে বরাদ্দ আছে সেটা যদি আমরা ওয়ার্ড ভিত্তিক ভাগ করে ওয়ার্ড মেম্বার হাতে দিয়ে দিই, তাহলে উনি কিন্তু ঠিকই বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিতে পারবেন। আমরা মূলত এই বিষয়ের উপর গুরুত্ব দিয়েছি। আর যারা সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কাজ করেছেন, ওনারা কিন্তু মূলত চেষ্টাই করেছেন সন্ধ্যার পরে কেউ 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 দিনের বেলায় বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসার জন্য। কারণ আমরা শুরু থেকেই কিন্তু একটা বিষয়ে জোর দিয়েছি, সেটা হচ্ছে সামাজিক দূরত্ব নিশ্চিত করা। আর সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হলে কিন্তু আপনার লাইন ধরে বা বিশাল সমাবেশ করে ত্যান দেওয়াটা খুব মানে ঝামেলার। তো আমাদের ক্ষেত্রে আমরা মনে করি যে কোভিড-19 যেই প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এই বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেওয়া বা মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রবণতাটা কিন্তু বেশি ছিল। ওভারঅল আমি বলবো যে শতভাগ না হলেও প্রায় 75 থেকে 80% কিন্তু আমরা চেষ্টা করেছি মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেওয়ার জন্য। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মোহাম্মদ শহীদুল্লাহ, পুলিশ সুপার, রাজশাহী। বিষয়টা যেটি হচ্ছে যে আগামী 10 তারিখ থেকে মার্কেটগুলো খুলে যাচ্ছে, খুলে যাওয়ার কথা। যারা খুলতে পারবেন সুরক্ষা মেনে তারা খুলতে পারবেন। তো সেই বিষয়টি সামাল দেওয়ার জন্য আপনাদের প্রস্তুতি কেমন? সেই সময় নিশ্চয়ই জনসমাগম অনেক বেশি বেড়ে যাওয়ার শঙ্কা থাকে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এই 10 তারিখের পরে, যেহেতু ঈদের সামনে, এখানে রাজশাহীতে এই সিচুয়েশনকে মোকাবেলা করার জন্য আমরা গতকালকে মিটিং করেছি স্থানীয় প্রশাসন, জি, সিভিল সার্জন এবং সেনাবাহিনীর লোক, সেনাবাহিনীর প্রতিনিধি সহ আমাদের যারা আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করবেন সবাই মোটামুটি আমাদের এই মিটিং এ উপস্থিত ছিলেন। আমরা একটা পরিকল্পনা করেছি এবং এই পরিকল্পনা অনুযায়ী লোক সমাগম যাতে বাজারগুলিতে কম হয় এবং ডিস্টেন্স মেনটেন করে যাতে যতটুকু সম্ভব মেনটেন করা যায় সে বিষয়ে আমরা কিছু নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তার মধ্যে যে বিষয়গুলি সেটা হলো অন্যান্য উপজেলা থেকে আন্তঃ উপজেলা যোগাযোগ ব্যবস্থাকে যাতে নিরুৎসাহিত করা যায় এবং কমিয়ে রাখা যায় সে বিষয়টা আমাদের গুরুত্ব পেয়েছে। পাশাপাশি আপনারা জানেন যে রাজশাহী সিটি কর্পোরেশনের এলাকাটাতে লোকজনের সমাগম বেশি হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ উপজেলার 8টি উপজেলায় রাজশাহীর বাইরে তাদের এই উপজেলাগুলি থেকে লোকজন স্বাভাবিকভাবে সমাগম হওয়ার চেষ্টা করবে রাজশাহী শহরের দিকে। তো রাজশাহী শহরে আসার পথগুলিতে আমরা সাধারণত চেকপোস্টের ব্যবস্থা রেখেছি এবং নিয়ন্ত্রিতভাবে অতি দরকারি না হলে
অন্যান্য যে সমস্ত ইমার্জেন্সি প্রয়োজন ছাড়া মানুষ যাতে তাদের নিজস্ব উপজেলা থেকে অন্য উপজেলায় না আসতে পারে সেই বিষয়টাতে আমরা গুরুত্ব দিব। এবং পাশাপাশি এখানে আরএমপি ওনাদের সঙ্গে আমাদের সমন্বয় করা হয়েছে যে এখানে যে সমস্ত মার্কেটগুলি আছে, বড় বড় মার্কেটগুলি আছে, এই মার্কেটগুলিতেও কিছু মার্কেট হয়তো বন্ধই থাকবে এবং অন্যান্য ছোটখাটো মার্কেট যেগুলি খোলা থাকবে সেখানেও সামাজিক দূরত্ব মেনটেন করে আমাদের এই কার্যক্রমগুলি চালিয়ে নিতে পারবো বলে আমাদের বিশ্বাস। তবে একটা বিষয় আমাদের সবচেয়ে বড় বিষয় সেটা হলো মানুষকে আসলে সামাজিক দূরত্ব মেনটেন করে চলাফেরা করবে এই জিনিসটা তাদেরকে বোঝানো অনেক কঠিন কাজ। আমরা মাঠ লেভেলে বারবার এই বিষয়টাই চেষ্টা করে যাচ্ছি, সবাই আমরা মাঠ লেভেলে যারা কাজ করছি সবাই এই বিষয়টা নিয়ে তাদেরকে বোঝাচ্ছি, তাদের জন্য কাজ করে যাচ্ছি এবং রাস্তাঘাটে ডিউটি করতেছি, চেকপোস্ট বসিয়েছি, সমস্ত কিছুতে মানে জি। সব প্রোগ্রামগুলিতে আমরা সেই চেষ্টা করছি যে প্রস্তুতিটা মানুষকে নিয়েছেন আপনারা, যাতে অনেক ধন্যবাদ। এই সামাজিক অনেক ধন্যবাদ মোহাম্মদ শহীদুল্লাহ। আমি একটু মুন্নি শাহ আপনার কাছে আসতে চাই। প্রথম কথা যেটি হচ্ছে যে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কোনো অতিথির কাছে সেটি করতে পারেন। আর আপনার কাছে আমার জানতে চাওয়া সেটি হচ্ছে যে এখনও যদি আমরা সুরক্ষা সামগ্রীর মান নিয়ে শঙ্কায় থাকি সেক্ষেত্রে এই চ্যালেঞ্জ মোকাবেলা করব কি করে? মানে আমার কিন্তু আসলে এটাই মনে হয় যে আমরা শুরুর দিকে আমাদের নানা কিছু নিয়ে সমালোচনা করেছি যে আমরা ঠিক করে প্রস্তুতি নেইনি ইত্যাদি, কিন্তু তারপরে যে সময়টাতে শুরু হলো বা আমরা পেশেন্ট পাওয়া শুরু করলাম তখন থেকে যদি এই পিপি N95 না N85 ইত্যাদি এগুলো নিয়ে যদি এই ডিবেট গুলো না হতো, অনেক বেশি আলোচনা ইত্যাদি যদি না হতো তাহলে বোধহয় আরেকটু বেটার হতো আমাদের সিচুয়েশন। দ্বিতীয়ত একটি কথা আমি নিজের কাজ করতে গিয়ে মানে আমি বুঝতে পারছি আমার উপলব্ধি এটা এবং টানা এই সময়টা ধরে আমি কাজই করছি করে জি প্রোগ্রাম করি এখানে মনে হয় যে আমরা একটা সহজ সরল কথা আমরা অনেক চেষ্টা করেও আমাদের যারা বিশেষজ্ঞ অর্থাৎ যারা খোঁজ খবর রাখতেন, যারা জানেন, যাদের কথা সবাই মানতেন, তাদের কাছ থেকে একটি সহজ বাক্য আমরা এখন আদায় করতে পারছি না। সেটি হলো যে প্রথমত আপনার সুরক্ষার জন্য প্রথম দিন থেকে আপনি একটা মাস্ক পরবেন। আপনি তাইওয়ানের উদাহরণ নিশ্চয়ই জানেন যে ওরা যখন নাকি যেদিন থেকে উহানের ঘটনাটা জানলো তারপর দিন থেকে রাষ্ট্রীয়ভাবে তাদের একটা নির্দেশনা এই প্রথমত মাস্ক এবং তারপরে হলো যে ইন্টারপার্সোনাল দূরত্ব মানে অনেক গাদাগাদি করে না, ভিড়ে যাবেন না ইত্যাদি। কিন্তু প্রথমত মাস্ক ব্যবহারটা এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতা মানে হাত ধোয়া এবং বারবার করে গায়ের উপরে হাঁচি না দেওয়া এগুলো করেছে। শুধুমাত্র মাস্ক পরাটা এবং একটা সুন্দর পরিষ্কার ডাবল লেয়ারের একটা কাপড়ের মাস্ক কিন্তু যথেষ্ট। আমি তো জানি না যে আমি কোভিডে আক্রান্ত নাকি আপনি আক্রান্ত নাকি, কিন্তু আমি কিছুদিন পর আমার নিজের সেফটির জন্য আপনার সেফটির জন্য পড়ে থাকি, অসুবিধা কি? কেন আমাকে শুরু থেকে N95 দিয়ে আমার ঝগড়া করতে হলো? কেন N95 দিয়ে একটা গোলযোগ বাঁধিয়ে দিল? ওটা তো মানে একদম স্পেশালাইজ যারা তাদের জন্য, এবং এই কারণে আমার মনে হয় আরো একটি কথা খুব সুন্দর করে বোধহয় জালাল ভাই বলেছেন যে আমরা অনেকেই জানি না, আজিজ ভাই এম এ আজিজ ভাই বলেছেন বোধহয়, উনি বলেছেন যে আমরা জানি না যে এই পিপিটা আমরা কিভাবে পড়বো। আসলেই তো, কেন এতদিন হয়ে গেছে প্রায় 2 মাস আমরা চায়না থেকে কি কোনো এক্সপার্ট এসেছে? ওখানে যারা নাকি এটা হ্যান্ডেল করেছেন তারা এসে পরিষ্কার করে বলেছেন আমাদেরকে যে আপনারা এইভাবে করবেন বা তাদের জন্য স্পেশাল একটা ট্রেনিং লাগবে। যে যাই খুশি আমরা প্রথমে কাটাকাটি করলাম কিছুদিন এই পিপিই করে, পিপিএ কয়জন পড়ে বলেন তো? পিপিএ হসপিটালের ভিতরে পিপিএ ঠিকভাবে হ্যান্ডেলিং হচ্ছে না, চিকিৎসকরা অনেক বেশি আক্রান্ত হচ্ছে। যতটা আক্রান্ত হচ্ছে তারা চিকিৎসা দিকে এবং অসাবধানতায় এবং ঝাঁপিয়ে পড়ছেন একজন সিরিয়াস পেশেন্ট থেকে, তার সমান সমান সংখ্যক হলো পিপিএটা হ্যান্ডেল করতে পারছে না। সেটার জন্য আমরা কিন্তু সেগুলো ঠিক করে মানে প্রচার করছি না বা প্রচার করতে পারছি না। আর এখন এসে প্রায় প্রতিদিন আমরা পিপি আর মাস্ক নিয়ে কথাবার্তা বলছি। কয়দিন পরে আমি আপনাকে বলে রাখি, কয়দিন পরে আমরা নিউজ করবো যে বুড়িগঙ্গার নিচে পিপি পাওয়া যাচ্ছে
এই N95 নকল এবং বিভিন্ন কোয়ালিটির প্লাস্টিকের N95 মাস্কের কারণে আপনার ঢাকার আশেপাশে নদী টদীগুলোর নিচে চলে যাচ্ছে। এটা বাংলাদেশে সম্ভব এবং এটার দিকে আমরা যাচ্ছি। কাজের চেয়ে বেশি অকাজের দিকে অনেকটা বেশি মনোযোগ, যার কারণে অনেক বেশি রিস্কের মধ্যে পড়ছি। জি আমি এখনো আমার দাবি একজন সংবাদকর্মী হিসেবে জি পরিষ্কার করে যে কেউ একজন, আমি একেবারে রাষ্ট্রের নির্বাহী যিনি তার কথাটাই সবাই শোনেন, তিনি প্রথম নাকি দেখিয়ে দিলেন যে হাঁচি দিতে হবে কেমন করে, তারপরের দিন থেকে কিন্তু সবাই আমরা প্রচার করা শুরু করেছি। সুতরাং আমরা চাই অন্তত একটা মানে আইন কড়াকড়ি করে কিছু করে বলা হোক। এখন কোভিড এর আগের সময় আর কোভিড এর পরবর্তী সময়টা আলাদা হবে। কোভিড হয়ে গেছে, সুতরাং আমাদের চেহারা আর সব সময় আমরা পুরোটুকু দেখতে পারবো না। আমাদের মাস্ক এবং মাস্কটা অবশ্যই সাধারণের জন্য সাধারণ একটি কাপড়ের মাস্ক করতে হবে। যদি আপনি এটা করে দেখেন এক সপ্তাহে, আপনার যদি মানে আপনি দোকানপাট খুলে দেন, একটু কম কম লোকজনকে বেরোতে দেন, আমার মনে হয় না আমরা যে আশঙ্কা জুলাইতে আমরা সবাই একসঙ্গে 3 কোটি লোক পড়ে যাব, বোধহয় হবে না। যদি ঠিকঠাক করে অন্তত একটি ওই জুতা আবিষ্কারের মতন ব্যাপারটা, যে মুখের উপরে একটি ভালো সাদা দম নিতে পারি, একটা কাপড়ের তৈরি একটা মাস্ক করুন। তারপরে বাকিটা তো আমাদের চিকিৎসকেরা আছেনই, অন্যান্য যেসব সহযোগিতাগুলোর জন্য আপনার এখানে অনেক ভালো ভালো স্টোরি দেখতে। হাটারজেরি তো অসাধারণ, দুর্দান্ত, এবং প্রায় সবগুলো জেলাতেই সবগুলো উপজেলাতেই কিন্তু এমন ঘটনা ঘটতে পারে যে তাদের যে উৎপাদিত পণ্যগুলো সেগুলো বাজারগুলোতে সে বাজারজাতের ব্যবস্থা করে দিতে পারে। হ্যাঁ, আমরা হ্যাটসঅপ সবাই এত সুন্দর সবাইকে। জি অনেক ধন্যবাদ। একটি বিষয় সেটি হচ্ছে যে হ্যাঁ, মাস্ক পরতে হবে, এটি আসলে কতবার বলা হয়েছে তার তো হিসেব নেই, এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে তারা যখন মাঠে ঘাটে দায়িত্ব পালন করে তাদের বেশ বেগ পেতে হয় এই বিষয়টি সুনিশ্চিত করার জন্য। মনীষা, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে ছোট করে একটু জানতে চাই শেষে, সেটি হচ্ছে যে এই আমরা তো নানাজনের আলোচনা সমালোচনা করছি, সাংবাদিকতা কি হচ্ছে এর মধ্যে? একদম না। আমি এই সাংবাদিকতা নিয়ে কথা বলেছিলাম মহসিন, এর আগেও বোধহয় আমরা একসঙ্গে মানে এটি নিউজ এবং যমুনা টেলিভিশন একসঙ্গে একটি আলোচনা করেছিলাম। সেদিনও কথা হয়েছে, আপনি অংশ নিয়েছিলেন। একদমই কোনো সাংবাদিকতা হয়নি। দেখুন, আমি এইমাত্র যেটা বললাম, আমরা কি এই যে এত সব ম্যানেজমেন্ট করছি, আমরা তো কেউ এক্সপার্ট না। একটি এক্সপার্ট দেশ চীন আমাদের তো বন্ধু দেশ, সেখান থেকে কি একজন এক্সপার্ট বা একাধিক এক্সপার্ট এনে আমরা বাংলা ভাষায় পরিষ্কার করে কি শুনতে পেরেছি? ওনারা যেসব ফুটেজ রিলিজ করলো যে 30 দিন 35 দিন তারা এই পিপি পরে ছিলেন, চাঁদে যাওয়ার মতো নভোচারীর পোশাক পরে, তারপরে ওই ফুটেজেরই কতখানি আমি বিশ্বাস করব? কারণ আমি তো জানি না ওনারা 3 দিন পড়ার পরে এই আনন্দ করলেন নাকি 30 দিন পড়ার পরে। আর আমরা একেবারে সিঙ্গেল সোর্স আমরা রিপোর্টিং করছি, পরিষ্কার করে জানতে পারছি না যে এটা কি নিউমোনিয়া নাকি সব রোগগুলোকেই আমরা এখন কোভিড বলছি। আমরা ওকে, এখন WHO প্রত্যেকদিনই একটা করে আমাদের জন্য নির্দেশনা পাঠাচ্ছেন। কিছুদিন আগে 3 দিন আগে আপনারা পাঠিয়েছেন যে এখন যা কিছু হবে তাই আপনাকে এই করোনা হিসেবে দেখতে হবে। তাহলে কি মানে করোনা সম্পর্কিত যে কোনো কিছু আপনার হঠাৎ করে শুধুমাত্র কানে ব্যথা হলেও কিন্তু আপনি এখন এই প্যান্ডেমিক টাইমে করোনায় আক্রান্ত, সুতরাং ওই ভয়টা আপনার পেয়ে যেতে হবে। এইরকম একটি জায়গায় একটু গোলমেলেই লাগছে আমার কাছে ব্যাপারটা। আমরা কিন্তু এখনো আপনি খুঁজে পাবেন না, আমি আপনাকে একটা ক্লু দিতে পারি, আমরা ওইটা নিয়ে কাজ করা শুরু করেছি। আপনি খুঁজে পাবেন না নিউমোনিয়ার আসলে স্ট্যাটিস্টিক্স কোথায়, নিউমোনিয়াটা কেমন করে, কতদিন কতজন মারা যায়, সেটা আপনি এখন কিন্তু খুঁজে পাবেন না। সুতরাং আমরা কাউকে চ্যালেঞ্জও করতে পারছি না। বুঝতে পারছি। হোক, আক্রান্তের ধরনই হোক, ঠিক হয়ে যাওয়াটাই হোক, যাই বলেন না কেন, এবং এমন একটা ভয়ের রাজত্ব তৈরি করেছে, সেই ভয়ের কারণে আমরা অনেক রকমের মানে আমরা বলছি এক ধরনের পাগলামো করছি। প্রথমত দেখাই গেল যেখানে ধরবেন সেখানে এক্সেপ্ট করে আপনাকে করবে, সুতরাং যে কেউ তো এই পিপিই নিয়ে চিৎকার করবেই। বুঝতে পেরেছি। এইসব নিউজগুলো দিয়েছি কিনা বলেন? বুঝতে পেরেছি মনীষা, বুঝতে পেরেছি। আমাদের আসলে হ্যাঁ সত্যি আমাদের আসলে আরো কাজ করতে হবে। আমাদের যেটি বলছিলেন যে আমরা যে জায়গাগুলো নিয়ে আসলে সাংবাদিকতা করা দরকার, এবং এটিও আশা করব যে আপনার কাছে কিছু ভালো সংবাদ আমরা পাবো। নিশ্চয়ই আপনি কাজ করছেন, আপনি এখনো মাঠেই থাকেন। ধন্যবাদ মনীষা। আমি একটু
এম এ আজিজের কাছে যেতে চাচ্ছি, সচিব মহাসচিব। মুন্নি সাহা একটি প্রসঙ্গ তুললেন যে এখনও কি চিকিৎসকরা পিপি সঠিকভাবে সবাই পড়তে পারছেন না, এরকম একটি কথা আপনিও বলেছেন একটু আগে। আসলে কি বাস্তবতা এরকম? দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। জি। এই যে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা ব্যাপক হারে মানে কোভিড আক্রান্ত হচ্ছে, এই মান নিয়ে প্রশ্ন আসছে। আমি মনে করি যে পিপি গুলা যারা সেন্টার মেডিকেল স্টোরের সাথে যোগাযোগ করে যে সমস্ত প্রতিষ্ঠান ডাব্লিউএইচওর গাইডলাইনে পিপি তৈরি করেন, সেইখানে জমা দেওয়ার পরে একটা মান নিয়ন্ত্রণ কমিটি আছে, তারা ঠিকমতো মান নিয়ন্ত্রণ করছে কিনা এটা একটা প্রশ্ন আছে। পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠান, জি। তারা অনেকে ব্যক্তিগতভাবে বিভিন্ন হাসপাতালে পিপি তারা দান করছে। সেই জায়গাটায় তাদের পিপি গুলা মানসম্পন্ন কিনা এটা আমরা জানি না। পাশাপাশি এই যে পিপি গুলা পরা খোলা এবং অনেক লম্বা সময় আইসিইউতে যারা থাকে 24 ঘন্টা একটানা থাকতে হয়, পিপির বিভিন্ন পার্টস আছে সেগুলা খোলা এবং পরা, সেগুলো ঠিকমতো পরা হয় কিনা অনেকে জানে না। আমার মোবাইল ফোন ইউজ করতে হয়, চশমা ইউজ করতে হয়, স্টেথু ইউজ করতে হয়, সেইখানে তারা এইটার এই পিপি যারা মাস্ক ইউজ করে, যারা রুগীর কাছে থাকে N95 মাস্ক, জি। একজন ডাক্তারের জন্য কয়টা মাস্ক থাকবে, সে একটা কয়দিন পরবে, সবকিছু কিন্তু আমরা এখনো অস্পষ্টতা আছে। জি। মুন্নিসা যে কথাটা বলেন, এটা খুব সত্য। আমার মনে হয় চীন থেকে অভিজ্ঞ কাউকে এনে হাতে কলমে সেটা প্রশিক্ষণ দেওয়া উচিত এবং জি। চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদেরকে হাসপাতালে যে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া উচিত এবং সেই কাজটা করলে আমার মনে হয় এই আক্রান্তের সংখ্যা অনেক কমে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে এম এ আজিজ। অধ্যাপক এম এ আজিজের সঙ্গে কথা বলছিলাম, তিনি মহাসচিব সচিব, চিকিৎসকদের নেতা। এবং আমরা এই ফ্রন্টলাইনার্স অনুষ্ঠানটি একটু শেষ করতে চাই কিছুক্ষণের মধ্যেই। এবং আমি বলতে চাই সেটি হচ্ছে যারা আমাদের ফ্রন্টলাইনার্স পুলিশ বাহিনী রয়েছেন, আমাদের সঙ্গে মোহাম্মদ শহীদুল্লাহ যুক্ত ছিলেন, পুলিশ সুপার রাজশাহী। তিনি দারুণভাবে তার যারা সদস্যরা রয়েছেন পুরো জেলার, তাদেরকে সুরক্ষিত রেখেছেন সব কাজ করেও। কিন্তু তো কাজে আরেকজন অতিথি আমাদের সঙ্গে ছিলেন মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার, হাটহাজারী, চট্টগ্রাম। তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেটিও সারা দেশে অনুসরণ করা যেতে পারে। একটি জিনিস বলতে চাই, সেটি হচ্ছে যে আমাদের সাংবাদিকতা কতটুকু হচ্ছে এবং আমরা কতটুকু সুরক্ষিত, সেই বিষয়টি নিয়ে আসলে অনেক আলোচনার প্রয়োজন রয়েছে। এবং আমি একটি কথা বলতে চাই যে বাংলাদেশের ফ্রন্টলাইনার্সদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত এবং মারা গেছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। তাদের প্রতি আমাদের সম্মান, তাদেরকে অভিবাদন জানাচ্ছি। এবং একটি তথ্য বলতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশ পুলিশের জন্য যে অ্যাম্বুলেন্সগুলো ব্যবহার করা হচ্ছে, সেই অ্যাম্বুলেন্সগুলোর মান এবং সেগুলোর সংখ্যা কিছুটা বাড়ালে মনে হয় তাদের চিকিৎসা আরেকটু সহজ হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আপনাদের সবাইকে অভিবাদন যমুনা টেলিভিশনের পক্ষ থেকে। প্রিয় দর্শক, এই ছিল আজকের ফ্রন্টলাইনার্সে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা, ধন্যবাদ।